স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৫৮। লিখেছেন সানজিদ আক্তার মুন্নি, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। সময়ের স্রোতে দেখতে দেখতে পেরিয়ে গেছে দীর্ঘ ৬টি মাস। নাজার মাতৃত্বের এই বিষাক্ত যাত্রায় এখন সে সপ্তম মাসের পদধ্বনি শুনতে পাচ্ছে। হিসেব কষলে তার গর্ভকাল ৬ মাস ৩ সপ্তাহ। দিন দুয়েক আগেই তৌসির তাকে নিয়ে গিয়েছিল হাসপাতালে। নিয়মিত সর্বাধুনিক অভিজ্ঞ নারী চিকিৎসক নেবির তত্ত্বাবধান শুরু করেছে। চিকিৎসা চলছে তার। অনাগত সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া থেকেই মহেন্দ্রক্ষণের জন্য আগে থেকেই তাকে নিযুক্ত করে রাখা হয়েছে, যাতে কোনোরূপ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে পারে। তবে এবারের পরীক্ষার দিনটি অন্যান্য সাধারণ দিনের তুলনায় ছিল সম্পূর্ণ আলাদা। আল্ট্রা সাউন্ডের মনিটরে চোখ রাখতেই চিকিৎসক প্রায় ৮০% নিশ্চিত দিয়ে শোনালেন এক অভাবনীয় সংবাদ। নাজার গর্ভে একটি বা দুটি নয়, একসঙ্গে ৩টি প্রাণ অর্থাৎ ট্রিপলেট বেড়ে উঠছে। আলাদাভাবে সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত অবস্থায় নিজেদের মস্তিষ্কে জানান দিচ্ছে ক্ষুদে প্রাণগুলো। মনিটরের ওপরে ভেসে ওঠা সেই ছোট্ট ৩টা অবয়ব নাজা ও তৌসিরকে ভালো করে দেখছে। সংবাদটি প্রথমবার অবিশ্বাস্য মনে হলেও নাজার পারিবারিক ইতিহাসের দিকে তাকালে এটি মোটেও বিস্ময়কর লাগে না। নাজা ও তার ভাই বোন নিজেরাও যমজ ভাই বোন। একই গর্ভে একই দিনে পৃথিবীতে আলো দেখেছিল তারা। শুধু তাই নয়, তাদের পরিবারের যমজ সন্তান হওয়ার এক জোরালো বংশধারা গত যুগের পর যুগ ধরে প্রবাহমান। তাদের চাচাদের মধ্যে ৩জন যমজ। তাদের প্রজন্মেও এ ধারা অব্যাহত রয়েছে। বংশের প্রবীণরা প্রায় হাসতে হাসতে বলে থাকেন, তাদের পরিবারের যমজ সন্তান আসা এক প্রাকৃতিক নিয়ম। মূলত জিনের এই শক্তিশালী প্রভাবের কারণেই নাজার কোলজুড়ে একসাথে ৩ সন্তানের আগমন প্রাকৃতিক এক সুন্দর ধারাবাহিকতার মাত্রা, যা আল্লাহর অপর নিয়ামতের আরেকটি অন্যান্য নিদর্শন। তবে এই অপরিসীম আনন্দ আর মুগ্ধতার ঠিক উল্টে পাল্টে নাজা নিরুদারণ শরীরটা যান্ত্রিক গল্প, যা বাইরে থেকে দেখে কেউ অনুমান করতে পারবে না। মাত্র ৬ মাসের মাথায় এসেই তার শরীরের পরিবর্তন একটা প্রকটভাবে হয়েছে। এক নজরে দেখে ঠিক ৯ মাসের পূর্ণ গর্ভবতী বলেই মনে হবে তাকে। তার শরীরটা টেনে কদম চলাটাও খুব যেন কষ্ট তার জন্য। তীব্র কোমর আর পিঠের ব্যথায় নাজা সার্বক্ষণিক কাতর হয়ে থাকে। সারাদিন কখনো বিছানায় হেলান দিয়ে, কখনো বা বালিশে পিঠ ঠেকিয়ে কোনো রকমে নিজেকে সামলে রাখার চেষ্টা করে সে। সামান্য একটু হাঁটলেও ভীষণভাবে হাঁপিয়ে ওঠে। বুকের ভেতরটা ধুকধুক করে অসহায়ভাবে। মনে হয় শ্বাস বুঝি এখনই আটকে আসবে। সিঁড়ি বেয়ে ওঠা তো এখন তার জন্য দুঃস্বপ্নের মতো। তাই তৌসির আগে থেকে নিচতলায় তাদের শোবার ঘরের ব্যবস্থা করে রেখেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘন ঘন প্রস্রাবের বেগ আর পা ফুলে ভারী হয়ে যাওয়ার অভাবনীয় অস্বস্তি। গভীর রাতে বহুবার তাকে উঠতে হয়। ঘুম ভেঙে গেলে আবারও চোখে ঘুম ফিরিয়ে আনাও তার জন্য এক যুদ্ধের মতো। তার পায়ের পাতা আর গোড়ালি ফুলে মাঝে মধ্যে। আর আছে তো তার পেটের ভেতরে ৩ জনের করা খুঁজে বাচ্চার আলাদা আলাদা করে শেষ করে দিচ্ছে তাকে। তাদের অভাবনীয় নড়াচড়া আর খুনসুটি এখন নাজার এক অস্পষ্ট অনুভব করতে পারে। মনে হয় পেটের ভেতর 3টে ছোট্ট প্রজাপতি একসাথে ডানা ঝাপটাচ্ছে। কখনো একজোড়ে পেটে একসাথে লাথি মারতেই ছড়ে। যে কোনো একদিকে কাত হয়ে শুতে গেলেই মনে হয় ভেতরের ছোট অতিথিরা প্রতিবাদ জানাচ্ছে। তাই বারবার পাশ ফিরে শুয়ে থাকে সে। বড্ড কষ্ট হয় নাজার, বড্ড বেশি। মনে হয় নীরবে কাঁদলেও সেই মাতৃত্বের যন্ত্রণা শেষ হবে না। শিকদার বাড়ির প্রতিটি মানুষের মনোযোগে একমাত্র কেন্দ্রবিন্দু হচ্ছে নাজা। তার পেটের ভার এতটা বেড়ে গেছে যে কয়েক কদম হাঁটলেও তার শরীর কাঁপতে শুরু করে। নিঃশ্বাস ভারী হয়ে আসে, কপালে জমে ওঠে বিন্দু বিন্দু ঘাম। ইয়াদার ওয়াসেস বাড়ির কিছু জরুরি দলিলপত্র সঙ্গে নিয়ে বেশ কিছুদিন আগে ইন্ডিয়ায় পাড়ি জমিয়েছে। তৌসিরও তাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা প্রতিকূল পরিস্থিতির কারণে সে শেষ পর্যন্ত আর যেতে পারেনি। আর তৌসিরের অনুপস্থিতির কারণে অনেকেই গুরুত্বপূর্ণ কাজ আপাতত থমকে আছে, যেগুলো তাকে ছাড়া এগিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তৌসিররা এটাও জেনেছে, তালুকদার বাড়ির একজন আন্দাজের ওপর ভর করেই ধরে নিয়েছে যে তৌসির তামিল থেকে এসেছে, এবং তারা এটাই এমনকি খলিলকেও বলেছে
করেছে, কারণ অনেক টাকা খলিলের থেকে নিয়েছে। এতদিন হয়ে যাচ্ছে কাজ হচ্ছে না, তাই বলেছিল তারা এটা। এই বাড়ির কেউ তাদেরকে বলেনি, নাজা বলেনি কিছু, কিন্তু আফসোস এই সত্যিটা এখন জেনে কোনো লাভ হয়নি। যা ধ্বংসঘর হয়ে গেছে একদিনেই। চারপাশের পরিস্থিতি এখন শান্ত রূপ ধারণ করেছে। তালুকদার বাড়ির সবাই মাস্টার চাচুকে এখন মৃত বলেই মেনে নিয়েছে, কারণ এতদিনে তার কোনো খোঁজখবর মেলেনি। আগেই বলেছিল তালুকদার বংশের ইতিহাসে ঘাটলে দেখবে যে এই বংশের অনেক সন্তান এভাবে গুম হয়ে মারা গেছে, নাই হয়ে গেছে। তাই একটি মৃত্যু ঘটনার তাদের মনে খুব একটা গভীর রেখাপাত করতে পারেনি, কারণ তাদের বংশধরের কোনো অভাব নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বংশগতির শাখা প্রশাখা মেলে বিস্তার হয়ে আছে। তবে মাস্টার চাচুর অনুপস্থিতি এবার তাদের বাড়ির প্রতিটা কোণে শূন্যতা তৈরি করেছে বটে। সবার ভেতরটা মাঝে মধ্যেই খাখা করে ওঠে। বাহিরে এই আপাতত নীরবতার মাঝে এই জায়গাটা সম্পর্কে কোনো উন্নতি হয়নি, বরং দিন দিন তা আরও জটিল হয়ে উঠেছে। আর সেই জায়গাটি হলো তৌসির ও নাজার সম্পর্ক। নাজা এখনও তৌসিরের সাথে একটি কথা বলে না, এমনকি ভুলেও কখনো তার দিকে ফিরে তাকায় না। আর যদি কখনো ঘটনাক্রমে দুজনের চোখাচোখি হয়ে যায়, তখন নাজা দৃষ্টিতে তীব্র ঘৃণা আর বুকের গহীনে পুঞ্জীবিত হয়ে থাকা ক্ষোভ ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না। আর তার সেই দৃষ্টি তৌসিরের বুকে শত শত সূক্ষ্ম সূচ ফোটায়। তৌসির বেশ ভালো করেই বুঝতে পারে প্রতিটি চাহনি নাজা তাকে নিঃশব্দে অভিশাপ জপে যাচ্ছে। এখন সময় সন্ধ্যা 6টা। রান্নাঘরে সিমরান চুলায় চা বসিয়েছে। নাজা ধীর পায়ে হেঁটে পেটে ভার সামলে রান্নাঘরে এসে একটি চেয়ারে বসেছে। আর ইকরা নাজার ফুলে ওঠা পেটে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। তার চোখে মুখে উচ্ছ্বাসের কোনো কমতি নেই। খুশিতে চকচক করা মুখ দিয়ে ইকরা নাজার দিকে তাকিয়ে বলে ওঠে, যদি সত্যি 3টে বেবি হয় ভাই, বিশ্বাস কর এটা এই পরিবারের জন্য একটা বিশাল রেকর্ড হয়ে যাবে। নাজা ইকরার এই উচ্ছ্বাসপূর্ণ কথায় কোনো জবাব দেয় না। তার নিরাসক্ত এবং প্রাণহীন চোখ দুটো ইকরার মুখের দিকে স্থির হয়ে থাকে। তার ওই চোখের চাহনি আন্দাজ করে বলে কোনো অনুভূতির অস্তিত্ব আর অবশিষ্ট নেই। খুব ধীর গলায় সে ইকরাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ইকরাপু, আমি বাঁচবো তো? ওদের মুখ দেখার সাধ্য কি আমার আদৌ হবে, নাকি মারা যাব? সেদিন তো ডাক্তার স্পষ্টই বলেছে আমার অনেক ঝুঁকি। ইকরা নাজার এমন হতাশাজনক কথায় হৃদয় বিদারক কথা শুনে যেন মৃদু ধমক দিয়ে উঠল, দূর, কি বলিস এসব আজে বাজে কথা? তুই বাঁচবি, ওদের নিয়ে তুই খুব সুন্দরভাবে বাঁচবি। তুই একটু ভেবে দেখ, তোর আর তৌসির ভাইয়ের সাথে 3টে ফুটফুটে সন্তান, কত সুন্দর একটা সংসার হবে তোদের। নাজা তার ফ্যাকাশে ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি ফুটিয়ে তোলে। সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, আছে শুধু এক অসীম যন্ত্রণার ছায়া। এক বুক চাপা কষ্ট নিয়ে সে বলে, আমি তো বাঁচতে চাই না ইকরাপু। আর সুন্দর সংসার কার সাথে করব? সেই সংসার নিজের সন্তানের খুনের সাথে কি কখনো কেউ সুন্দর সংসার করতে পারে? তুমি বলো তো? ইকরা মুহূর্তে বুঝতে পারে নাজার ভেতরের ক্ষত কতটা গভীর, কতটা রক্তাক্ত। সে ক্ষত এমন এক ক্ষত যার সামনে প্রলেপের অসম্ভবত কোনো শুকাবে না কোনো দিনও। সে আর কথা বাড়ায় না, স্নেহে নাজার কোমর জড়িয়ে ধরে। নাজার ফোলা পেটে নিজের মাথাটা আলতো করে রেখে মলিন ভেজা কণ্ঠে বলে, এসব বলিস না বোন, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। নাজা ইকরার মাথায় হাত রাখে, ধীরে ধীরে তার চুলে আঙুল চালাতে থাকে। তার গলাটা অভিমানে জমে থাকা কষ্টে থরথর করে কেঁপে ওঠে। আমি যদি মারা যাই, আমার জন্য অন্তত এক ফোঁটা চোখের পানি ফেলো তুমি আর সিমরান, কারণ আমার আপন বলতে এই বিশাল দুনিয়ায় আর কেউ নেই। আমি সবার কাছে স্বার্থের সঙ্গী মাত্র। চা পর্ব শেষ করে ইকরা আর সিমরানের সাথে আরও কিছুক্ষণ এলোমেলো গল্প করে নাজা ধীর পায়ে নিজের ঘরে ফিরে আসে। বিছানায় বসে সে নিজের মা আর ভাইকে ফোন করে। অনেকদিন তাদের গলা শুনে না, বুকটা কিছুটা হালকা হবে তাই ভেবে। তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর মনটা কিছুটা শান্ত হয়ে আসে। ফোনটা রাখার পর সে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর ধীর পায়ে ঘরের কোণে রাখা আয়নার সামনে গিয়ে তাকায়। আয়নার ভেতরে নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে চুলগুলো ভীষণ এলোমেলো হয়ে আছে। কপালের ওপর গোটা কয়েক চুল এসে পড়ে আছে। তার মনে হয় এই এলোমেলো কেশরচন গদলো, তার একটু আশ্রয়ও দরকার। ঠিক সেই মুহূর্তে তৌসি নিঃশব্দে ঘরে প্রবেশ করে। তার কোমরে লুঙ্গি গোজা, গায়ে কোনো জামা নেই। প্রচণ্ড গরমে তার কপাল আর গাল ঘামে চিকচিক করছে। চুলগুলো ঘামে কপালের সাথে লেপ্টে আছে। ইদানিং গরমের তীব্রতা অসহ্যকর এই পর্যায়ে পৌঁছেছে। এখন তো সিলিং ফ্যানের বাতাসেও আগুনে আঁচ মিশে আছে। তৌসি ধীর পায়ে হেঁটে নাজার ঠিক পেছনে এসে দাঁড়ায়। এরপর সে তার 2 হাত দিয়ে নাজার তলপেটে আলতো করে ধরে পেটের ভারটা সামান্য উঁচু করে দেয়। সাথে সাথে নাজার পুরো শরীর জুড়ে আরামের স্রোত বয়ে যায়। এতে তার মনে হয় কেউ তার কাঁধে থেকে একটা বড় পাথরের বোঝা যেন সরিয়ে দিয়েছে। পেটের এই তীব্র ভার
তার ক্লান্ত ভগ্ন শরীর আর কোনোভাবেই বইতে পারছিল না। নাজা কোনো প্রতিবাদ না করে চুপ করে দাঁড়িয়ে থাকলো। এমন ঘটনা একটি প্রথম না, বরং প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটেই চলেছে। তৌসির এখন প্রায় সবসময় তার খেয়াল রাখে। সে নাজার হাত, পা এবং কোমর অতি সযত্নে ম্যাসাজ করে দেয়। পায়ের আঙ্গুল থেকে শুরু করে হাতের আঙ্গুল পর্যন্ত একটু একটু করে টিপে দেয়, যাতে নাজার শরীরে ক্লান্তি কিছুটা হলেও কমে। নাজা নিজ থেকে চুল আঁচড়ায় না, সে নিজ হাতে তার চুল আঁচড়ে দেয়। নাজা ভাত খেতে না চাইলে সে নিজ হাতে খাবার বানিয়ে এনে খাইয়ে দেয়। যে তৌসির এত কিপটেমি করতো, কিপটে কিপটে বলতো সবাই তৌসিরকে, এত টাকা খরচ করতেও যে 1 টাকা খরচ করতেও যে 10 বার ভাবতো, সেই তৌসির এখন নাজার জন্য আইসক্রিম আর ঠান্ডা পানীয় কিনে এনে ফ্রিজে রাখে। অবশ্য তৌসির একা সব কিছু করছে তা না, শয়তান বিবিজান এখন নাজার সব ধরনের আবদার মেটাতে দিনরাত ব্যস্ত। শুধু পারেন না নাজার মাথায় তুলে নাচতে, বাড়ির সবাই নাজার সেবায় পুরোপুরি নিয়োজিত করে পড়েছে। রাত 12টা কি 1টা, যাই হোক না কেন, বিবিজান, দাদাজান কিংবা তৌসিরের মা চাচি নাজাকে এটা সেটা খাওয়াতে চলে আসেন। তাদের চোখে মুখে সবসময় ব্যাকুলতা লেগেই রয়, কারণ নাজা যে এইটুকু অযত্ন হলেও মহাবিপত্তি ঘটবে। 3 সন্তান হবে শুনে বিবিজান আনন্দে আর বেশি উতলা হয়েছে, আর চোখে ফুটে উঠেছে নতুন প্রজন্ম দেখার এক অদম্য আকাঙ্ক্ষা। এই তো একটু আগেই তিনি নিজের হাতে আইসক্রিম, আচার, বাদাম, পেয়ারা আর কমলার একটি ট্রেতে সাজিয়ে দিয়ে গিয়েছেন। নাজা এসব কিছু খেতে ইচ্ছে করে না, খাবার দেখলে তো গা গুলিয়ে ওঠে, পেটের ভেতরে মোচড় দেয় কিছু একটা, কিন্তু তাকে জোর করে খেতে হয়। সে এক প্রকার বাধ্য হয়ে খেয়ে নেয়। মুখ্য সে যতই বলুক এই সন্তান সে চায় না, যতই অভিশাপ দিক, দিন শেষে সেও একজন মা, আর একজন মায়ের ভেতরে যে মমতার ঝর্ণা প্রবাহিত হয় তা কোনো রাগ ক্ষোভ দিয়ে আটকানো সম্ভব না। সে কখনোই চায় না কোনো অবহেলায় তার গর্ভের সন্তান, এই সন্তানগুলো প্রতিবন্ধী হয়ে জন্ম নিক কিংবা কোনো কারণে শারীরিক ক্ষতি হোক। তাই বাধ্য হয়ে সে গলায় খাবার ঢেলে ঢোকায়। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নাজা হঠাৎ এক ঝাপটায় তৌসিরের হাত সরিয়ে দেয়, ভাবলেশীন কণ্ঠে বলে, হাত সরান। তৌসির কোনো কথা না বলে নিঃশব্দে কিছুটা পিছিয়ে সরে যায় নাজার থেকে। তার চোখে ফুটে ওঠে এক ধরনের চাপা বেদনা, কিন্তু সেই বেদনার প্রকাশ করার সাহস পায় না সে। নাজা খুব ধীরে পেটের ভার সামলে সামনের দিকে থাকা টুলটার উপর বসে পড়ে। এক মুহূর্তে তার জন্য সোজা হয়ে বসাও যেন বড্ড কষ্টে। তৌসির নাজার হাত থেকে চিরুনিটা নিজের হাতে তুলে নেয় এবং খুব ধীরে নাজার এলোমেলো চুলগুলো আশ্রয় দিতে শুরু করে। নাজা বড় কিছু বলে না, একদম মূর্তির মতো চুপচাপ বসে থাকে। আগে নাজা হলে জেদ ধরতো, ছিটকে সরে যেত তৌসিরের কাছ থেকে, রাগে চিৎকার দিয়ে উঠতো, কিন্তু এখন আর সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। সামান্য নড়তেই যে ভীষণ হাঁপিয়ে ওঠে সে, বুকের ভেতর হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। নাজা প্রায়শই মনে হয় সে হয়তো বাঁচবে না। এ বয়সে গর্ভধারণ, তার উপর আবার একসঙ্গে 3টা সন্তান, এই ভগ্ন এবং দুর্বল শরীর আর কোনোভাবেই অসহ্য দখল নিতে পারছে না। শরীর যেমন ধীরে ধীরে ভেঙে পড়ছে, মনটাও তেমন পুরোপুরি মরে গেছে। ভেতরে একটা শূন্যতা, একটা মরুভূমির মতো শুকনো অনুভূতি তাকে দিনরাত গ্রাস করে রাখে। হঠাৎ ঘরের নিস্তব্ধতা ভেঙে নাজা তৌসিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি যদি এই পাপগুলোকে জন্ম দিতে গিয়ে মারা যায়, তাহলে আমার জানাজায় আপনি কোনোভাবেই সামিল হবেন না। তৌসির শিকদার। কথাগুলো শুনে তৌসিরের ভেতরটা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। মনে হয় কেউ তার বুকের ভেতর ঠিক মাঝখানে ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। এই নিয়ে ঠিক 7 বার নাজা এই একই কথা উচ্চারণ করলো। প্রতিবার ওই একই শোনার পরই তৌসিরের ভেতরের মানুষ অপ্রয় একটু একটু করে ক্ষয়ে যেতে থাকে। তৌসির কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে থাকে। তার হাতের চিরুনিটাও থেমে গেছে। তার এই নীরবতা দেখে নাজা আবারও নিষেধ করলাম তৌসির শিকদার, আমার জানা যে আপনি সামিল হবেন না। আমার কবরে এক মুঠো মাটিও আপনি ছুঁয়ে দেখবেন না। যদি এরপরও আপনি এমন কিছু করেন, মনে রাখবেন আমার রুহু আপনাকে আজীবন অভিশাপ দিয়ে যাবে। তৌসির আঙ্গুলের ডগায় থরথর করে কাঁপতে শুরু করেছে ইতিমধ্যে। এই কথাগুলো শুনে তার বুকের ঠিক ভেতরটায় সজোরে মোচড় দিয়ে ওঠে। ওর মনে হয় কেউ বোধহয় ওর ফুসফুসটা চেপে ধরেছে। তৌসির নিজের অসহ্য কষ্টটা গলার কাছে আটকে রেখে খুব ধীরে ভাঙা গলায় কোনো মতে উত্তর দেয়, আচ্ছা। তৌসিরের মুখে সম্মতিসূচক শব্দ শুনে নাজা হাসে। সেই হাসিতে নেই কোনো আনন্দ, কোনো উষ্ণতা, আছে শুধু এক বিকৃত তৃপ্তি। তৌসির খুব যত্ন করে প্রতিটি চুল গুনে গুনে নাজার চুলগুলো সুন্দর করে বেঁধে দেয়। এরপর সে
আস্তে করে হাঁটু গেড়ে নাঝার পায়ের কাছে বসে পড়ে। নাঝার ফুলে থাকা পেটে আদরে নিজের ঠোঁট ছোঁয় সে। এমনটা করলে ভেতরে থাকা ছোট প্রাণগুলো নিঃশব্দে কোনো প্রতিশ্রুতি দিচ্ছে। নাচার ফুলে থাকা পেটে আদরে নিজের ঠোঁট ছোঁয় সে। এমনটা সে আগেও করেছে। তারপর নাচার পেটে কান পেতে চোখ বুজে দীর্ঘক্ষণ ধরে নিজের সন্তানের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করতে থাকে তৌসির। সে শুনতে পাচ্ছে, একটু হলেও শুনতে পাচ্ছে তাদের ছোট ছোট হৃস্পন্দন। সে অনুভব করতে পারছে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র নড়াচড়া। নাজা তৌসিরের এবং আবেগঘন মুহূর্ত দেখে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, আমি এখনো দিনরাত দোয়া করি এরা যেন এই পেটেই মারা যায়। এরা এত সুস্থ কেন? এরা কেন মরছে না? কেন? কথাগুলো তৌসিরের বুকে ধারালো তীরের মতো বিদ্ধ হলো। তার বুকটা অসহ্য ব্যথায় ব্যথিত হলে ফেটে যেতে চায়, কিন্তু সে একেবারে নিরুপায়। তার কিছুই বলার নেই। নাচার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো মুখ তার অবশিষ্ট নেই। সে খুব ভালো করেই জানে সে নিজে একজন পাপী, একজন জঘন্য অপরাধী। আজ তার সেই পাপের মূসল এসব সব কিছু। জীবনের সব ভুল হয়তো তারই ছিল। প্রতিটা ভুল সিদ্ধান্ত, প্রতিটা নিষ্ঠুর কাজ আজ ফিরে এসে তার সামনে দাঁড়িয়েছে। তৌসির নীরবে মাথা নিচু করে নাচার পেটে আলতো করে হাত বুলিয়ে দিয়েতেই তার হাতের প্রতিটা স্পর্শে লুকিয়ে থাকে এক অনুতপ্ত পিতার নিঃশব্দ ক্ষমার প্রার্থনা। আমি অভিশপ্ত, আমি হাঁপিয়ে যাই। কয়েক কদম হাঁটতে পারি না, হাঁপিয়ে যাই। প্রচণ্ড কষ্ট হয় আমার। শুধু ওয়াশরুমে যেতে মন চায়। আমি বাঁচব না। আমার এই সন্তানের জন্য আমি কিছুতেই বাঁচব না। তৌসিনাজের শরীরের এবং মানসিক এত বেশি অস্থির হতে দেখে ভুরু দ্রুত উঠে দাঁড়ায়। নাচার পেট থেকে হাত বুলিয়ে দিতে দিতে সে সান্ত্বনার সুরে বলে, নাচা শান্ত হ। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোর এই যন্ত্রণা। আমি যদি আগে থেকে আরেকটু জানতাম যে পরিস্থিতি এরকম হবে, তিনটে আমানত চলে আসবে, তাহলে আমি নিজেই নষ্ট করিয়ে দিতাম। কিন্তু এখন আমি কি করব বলতো? এগুলো আল্লাহর দান, আল্লাহ নিজ থেকে দিয়ে দিয়েছে। এখন এই দান ফেরানো তো কোনোভাবেই সম্ভব না। নাজা তৌসিরের কথায় কোনো প্রতিক্রিয়া দেখায় না। মনে হচ্ছে এই কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছায়নি। রাত এখন ঠিক 1টা। বোধহয় ঘড়ির কাঁটা থেমে গেছে এই মুহূর্তে। মনে হচ্ছে সব সময় নিজের দম বন্ধ করে দেয়া একটা ভাঙা মানুষকে। চারপাশে এমন এক নিস্তব্ধতা নেমে এসেছে যে মনে হচ্ছে রাতে নিজের কান পেতে শুনছে এই নিধস্ত মানুষের নিঃশ্বাসের শব্দ, প্রতিটি নিঃশ্বাসের ভেতরে থাকা কথাগুলো। প্রতিটা দীর্ঘশ্বাসের ভেতরে জমে থাকা না বলা কথাগুলো। আকাশটা আজ বেশি ভারী, মেঘহীন, অথচ অন্ধকার। 4টা আজ আড়ালে হয়তো সেও দেখতে চায়নি এই দৃশ্য। শিকদার বাড়ির ছাদে একা বসে আছে তৌসির। একদম একা, নিঃশব্দ, পৃথিবীর সব মানুষ থেকে একা, বিচ্ছিন্ন এক দ্বীপের মতো। তার পিঠ থেকে আছে পুরনো ইটের রেলিংয়ের সাথে। সে রেলিংয়ের গায়ে শ্যাওলা জমে বছরের পর বছর, ঠিক যেমন তার বুকে জমেছে কষ্টের পাথর। পা দুটো ছড়ানো সিমেন্ট ঠান্ডা মেঝেতে। সেই ঠান্ডা তার পায়ের তল দিয়ে উঠে আসছে মেরুদণ্ড বেয়ে, অথচ সে টের পাচ্ছে না, কারণ ভেতরে শীতের বাহিরের শীতের তুলনায় ছাপিয়ে যাচ্ছে অনেক আগে থেকে। তৌসিরের চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। জীবনের জটিল সমীকরণগুলো মেলাতে গিয়ে সে বারবার হেরে যাচ্ছে। তালগোল পাকিয়ে ফেলছে সবকিছু। প্রতিটা যোগ বিয়োগের শেষ, প্রতিটা ভুল হিসাবে শেষে দাঁড়িয়ে একটাই উত্তর, শূন্য। নিরেট, নিষ্ঠুর, নির্লজ্জ এক শূন্য। হাতে থাকা তার মদের বোতল, অথচ একসময় এই জিনিসের ছোঁয়াও মারাতো না সে। এখন প্রতি রাতেই তার এই তরল বিষ গিলে নিজেকে ভোলাতে চায় সে। তবে তার মনে হয় এই তরলের প্রতি ঢোকের সাথে একটু একটু করে স্মৃতি ধুয়ে যায়। বোতলের তলানির সাথে মুছে যাবে অতীতের প্রতিটি রক্তাক্ত ছবি। কিন্তু স্মৃতি বড় নাছোড়বান্দা, বড় নির্দয়। প্রতিটা চুমুকের সঙ্গে সে আরও জোরে ফিরে আসে, আরও স্পষ্ট হয়ে ওঠে। মনে হয় মদ আসলে স্মৃতির সার, ভোলানো নয়, বরং মনে করিয়ে দেওয়ার ওষুধ। গ্লাসে থাকা শেষ চুমুকটুকু গলায় ঢেলে যন্ত্রণায় কাতর ঝাপসা চোখে তৌসির গলা উঁচিয়ে গাইতে শুরু করে এক ভাঙা কণ্ঠে সুর। তারে ধরতে পারলে মনোবেরি, তারে ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায়। 8 কুঠুরি 9 দরজা, আটা মধ্যে মধ্যে ঝাড়কা কাটা। 8 কুঠুরি 9 দরজা কাটা, মধ্যে মধ্যে ঝাড়কা কাটা। তার ওপরে সদর কোঠা, তার ওপরে সদর কোঠা। আয়না মহল তাই, কেমনে আসে যায়।
সেদিন তৌসির চাইলে নাজার মাস্টার চাচুকে বাঁচাতে পারতো, ইচ্ছে হলে সে ইশারায় সব থামিয়ে দিতে পারতো, কিন্তু সে বাঁচায়নি, মরতেও চায়নি না সে, না ওয়াসেস না ইয়াদ, তিনজনের কেউ সেদিন ওনার রক্ত দেখতে চায়নি, কিন্তু চাওয়া সত্ত্বেও তৌসিরকে মারতে হয়েছে ওনাকে, সে বাধ্য ছিল। আর এই বাধ্যকতাই কারণ হচ্ছে বিবিজান। বিবিজানের কথাও মানে আদেশ, অলঙ্ঘনকারীর আদেশ। এই আদেশের সামনে যুক্তি দাঁড়ায় না, ভালোবাসা দাঁড়ায় না, এমনকি বিবেক মাথা নিচু করে সরে যায়। এমন নয় যে বিবিজান ভালোবাসে তাই বাধ্য, তৌসির ভয়ে বাধ্য, এমন এক ভয় তা যার রক্তের ভেতরে মিশে গেছে, হাড়ের ভেতরে বাসা বেঁধেছে, শ্বাসের সাথে ভেতরে বাইরে যাতায়াত করে। এই ভয় শুধু মৃত্যুর ভয় না, এই ভয় নিজের প্রিয় মানুষকে হারানোর ভয়, জীবন্ত নরক দেখার ভয়। বিবিজান কোনো সাধারণ মানুষ নন, তিনি কালো জাদুর সর্দার, তন্ত্রমন্ত্রের অন্ধকার রাজ্যের নিষ্করুক শাসক তিনি। জিন দিয়ে সব করেন তিনি, শক্তিশালী জিন পালন করেন তিনি, এমনভাবে পালন করে যেমনভাবে খামারিরা পশু পালন করে। তৌসির কি এতটাই বোকা যে সামান্য কারণে নাজার সামনে তার মাস্টার চাচুকে মেরে ফেলবে? না, সে এতটা নির্দয় না। আগেই আজ করেছিল হয়তো নাচা গর্দারি করবে, কিন্তু তাতে তৌসিরের কিছু যায় আসে না, কারণ নাজার সব দোষ তার কাছে আগেভাগে মাফ। প্রতিটি রাগ, প্রতিটি অবিশ্বাস, প্রতিটা ঘৃণার দৃষ্টি, প্রতিটা না বলা অভিশাপ, সব তার কাছে মাফ, মাফ, মাফ আর মাফ। তবে এবারের পরিকল্পনা সে নিজে থেকে করতে চায়নি, নাজাকে নিজের অতীতে বলতে চায়নি, কিন্তু বিবিজান তাকে বাধ্য করেছে, শাসিয়েছে এক ঠান্ডা কণ্ঠে। সে কণ্ঠ শুনলেই মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত নেমে যায়। যদি নাজার কারণে অবাধ্য হয়, তাহলে নাজাকে দুনিয়াতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটু এদিক ওদিক হলেই শেষ। আগে শুধু ভালোবাসা যথেষ্ট ছিল তৌসিরকে বসে রাখতে, কোনো ভয় দেখাতে হতো না। বিবিজান বুঝিয়ে শুনিয়ে তাকে আয়ত্তে রাখতেন, কিন্তু এখন বিয়ের পর নাজা হাতিয়ার হয়ে গেছে, বিবিজানের সবচেয়ে ধারালো অস্ত্র হয়ে গেছে সে। নাজা এখন আর শুধু তৌসিরের বউ না, সে তার দুর্বলতা, তার শৃঙ্খল, তার গলায় বাঁধা অদৃশ্য ফাঁস। বিয়ের পর থেকে যখন বিবিজান দেখলেন তৌসির নাজার প্রতি দুর্বল হতে পড়ছে, তখন থেকেই নাজার ক্ষতির ভয় দেখিয়ে একের পর এক হুমকি দিতে থাকেন তিনি। সেদিন আসলে তালা ভাইকে মারতে বলেছিলেন বিবিজান, আদেশ ছিল স্পষ্ট আর পরিকল্পনা পরিষ্কার, তা হলো রক্ত চাই, সেই রক্ত হতে হবে তালহার। কিন্তু তৌসির অনেক বুঝে সুঝে অনেক কষ্টে মাস্টার চাচুকে দিয়ে কাজ সারিয়ে দিয়েছে, কারণ সে জানে তালা ভাইয়ের জন্য নাচা পাগল। সেই পাগলামি সে নিজে চোখে দেখতে পারতো না সেই পাগলামি সে নিজে চোখে দেখেছে বহুবার, তাই তার আর্তনাদ দেখতে পারতো না। নাজা চোখের কোণে তালহার নাম শুনতেই সে আলো ফুটে ওঠে, ঠোঁটের কোণে অজান্তে এক হাসি রেখা ভেসে ওঠে, কথা বলার সময় গলার স্বরে কোমলতা চলে আসে। সেটা তৌসির চিনতে পেরেছে। একবার চিনে বুকটা মুচড়ে উঠেছিল, কিন্তু পরে সে মেনে নিয়েছে তার সেই পাগলামি সে কখনো ঈর্ষা দেখায়নি, কারণ সে পাগলামিকে সে সম্মান দেখিয়েছে, শ্রদ্ধা দেখিয়েছে, কারণ সে জানে ভালোবাসার উপর কারো জোর চলে না, ভালোবাসার ঠিকানা বদলায় না আদেশে। সে কিছুতেই চায় না নাজহার তালা ভাইয়ের লাশ দেখুক, কিছুতেই। সেই দৃশ্যের কথা ভাবতেই তৌসিরের বুক কেঁপে ওঠে, কারণ সে জানে সেদিন নাজার ভেতরের মানুষটা মরে যাবে, চোখের আলো নিভে যাবে চিরতরে, ঠোঁটে হাসি শুকিয়ে যাবে চিরতরের জন্য, আর সেটা তৌসির সহ্য করতে পারবে না। পুষ্প তো অনেক আগেই মারা গেছে, অনেক অনেক আগে, কারণ বিবিজান পুষ্পকে গদ্দার ধরে ফেলেছিল, তার মধ্যে নাজেম চাচা বিবিজানের অবাধ্য হয়েছিল বলে পুষ্পকে কুঠুরিতে বন্দি করা হয়েছিল। আজ যে পুষ্প সে যে ঘুরে বেড়াচ্ছে, সে রান্নাঘরে হাসে, বাড়ির সব কাজ সামলায়, সে নাজিম চাচার পাশে শয়, সে আসলে একটা জিন, বিবিজানের পালা জিন, পুষ্পের রূপ ধরে রাখা একটা ছায়া, একটা প্রতারণা। সে একটা চলমান মিথ্যা হয়ে আছে। বিবিজান ডাইনির চেয়েও ভয়ঙ্কর। ডাইনির গল্পেও এমন নৃশংসতা থাকে না, রূপকথার সবচেয়ে বড় অধ্যায় এবং বর্বরতা লেখা হয়নি। পুষ্পকে অনেক বাজেভাবে তিনি মেরেছেন। কুঠুরির বন্দি পুষ্পর শরীরে পোকা বাসা বেঁধেছিল, জিন দিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করানো হয়েছিল, তার জ্যান্ত শরীর পোকা কিলবিল করেছে, নড়াচড়া করেছে, মাংস কুড়ে কুড়ে খেত, আর পুষ্প তাকিয়ে তাকিয়ে দেখত, চিৎকার করে ক্ষমতা পর্যন্ত কেড়ে নিয়েছিল, তার গলায় জাদু তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, শেষে তার বুকের 2 স্তন পুড়িয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। তার এই দৃশ্য দেখে তৌসির নিজের চোখে দেখেছে, নিজেকে বাধ্য করতে হয়েছে, কারণ বিবিজান চেয়েছিল তার চোখে এই দৃশ্যটা স্থায়ী হয়ে গেঁথে যাক, যাতে সে কোনোভাবে অবাধ্য হওয়ার কথা না ভাবে। সেদিন
সেই দিনের পর থেকে সাহস হয় না বিবিজানের অবাধ্য হওয়ার। রাতের পর রাত সেই দৃশ্য তার স্বপ্নে আসে, ঘামে ভিজে যায় শরীর, কারণ সে জানে অবাধ্য হলে নাচার পরিণতি ঠিক এমনটাই হবে। হয়তো এর চেয়ে ভয়ঙ্কর আর নৃশংস হবে, হয়তো আরো সৃজনশীল কোনো নৃশংসকতা অপেক্ষা করছে নাচার জন্য। তাই সে কুকুরের মতো বিবিজানের কথায় ওঠে আর বসে, লেজ গুটিয়ে আদেশ মানে নিজের মনুষ্যত্বর প্রতিটি টুকরো টুকরো করে কবর দিয়েছে, নিজের আত্মাকে প্রতি রাতে একটু একটু করে বিক্রি করতে। মূলত তৌসিরের জীবনে কখনো ভালো কাটেনি, কখনোই না। ভালো কোনো শব্দ তার অভিধানে নিয়ে আসা থেকে শুরু করে অমানবিক অত্যাচার সেই কালো অধ্যায়, এমন এক অধ্যায় যার পাতায় পাতায় শুধু রক্ত, পুজ আর কান্না। তাকে শক্তিশালী করার নাম করে জিনের মাধ্যমে তার শরীরে পশু রক্ত ঢোকানো হতো। প্রতিটি রক্ত শরীরে ঢুকতে আগুনের মতো জ্বলতে জ্বলতে প্রতিটি ফোঁটায় ফোঁটায় শিরায় শিরায় ছড়িয়ে পড়তো পোড়া যন্ত্রণা। ছোট তৌসিরের সারা শরীর ভরে যেত ঘা আর পুজে। ঘাতে পোকা ধরতেই সেগুলো থেকে পুজ ঝরতো দিনরাত। সেই দুর্গন্ধে নিজের শরীরে সহ্য করতে পারতো না। দু হাতে বেঁধে কুঠুরিতে ঝুলিয়ে রাখা হতো তাকে, পা মাটি থেকে আধ হাত ওপরে। ঘন্টার পর ঘন্টা, কখনো সারাদিন। কাঁধের জোর লাগায় হয়ে যেত, হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যেত, আঙ্গুল নীল হয়ে আসতো। ঘাড়ে ভরা জায়গায় চাবুক মেরে তারপর লবণ লাগানো হতো, যাতে ব্যথা যেন কখনোই না কমে, যেন ক্ষত কোনোদিন না শুকায়। হাত পা ভেঙে দেওয়া হতো হাতুড়ি এক ঘায়ে। পরে জিন সেগুলো আবার জোড়া লাগাতো। একটা ছিল জিনের পরীক্ষা, সে কে কত নিখুঁতভাবে একটা মানুষের ভাঙা শরীর জোড়া লাগাতে পারে, কে কত দক্ষ কারিগর। তৌসির সবসময় বলে, ওরা আমাকে নিজেদের মতো করে বড় করেছে। এ কথা অক্ষর অক্ষর সত্যি, প্রতিটি শব্দে শব্দে, প্রতিটি বিমোহিত বিমোচনে সত্যি। এই যে তারা নিজেদের মতো করে বড় করেছে, নিজেদের মতো নির্যাতন করেছে, তবে এসব তার বাবা চাচারা জড়িত ছিল না, সবাই বিবিজান আর দাদাজানের কীর্তি। নাজেমার মিনহাজের সঙ্গেও তিনি এসব করেছেন, কিন্তু তৌসিরের সঙ্গে সবচেয়ে বেশি করতেন, কারণ সে ছিল প্রতিশোধের নেশা। ভাবা যায় একজন মানুষ কতটা পাষাণ হলে 10 বছর একটা বাচ্চার পচা ঘা ধরা চামড়ায় নখ দিয়ে খাবলে তুলতে পারে, কতটা নিষ্ঠুর হলে সেই বাচ্চার চোখের পানি দেখে হাসতে পারে। আহা, তৌসিরের সে চিৎকার, সে অসহায় কান্না, বিবিজান ছেড়ে দাও, আর পারছি না, আমি মরে যাব। আমার কোনো পাথর কেউ গলিয়ে দিত, কিন্তু বিবিজানের চোখে এক ফোঁটা পানি আসতো না। তার চোখ দুটো ছিল কাচের, যেখানে কোনো অনুভূতির প্রতিফলন পড়তো না। বিবিজান তার সঙ্গে যা করেছে তা ভাষায় বর্ণনা করাও কঠিন, ভাষা যেখানে অপ্রতুল্য। তাকে কখনো কখনো যেখানে দিনে মেরে আধমরা, নাক মুখ দিয়ে রক্ত ঝরানো নিত্যদিনের ব্যাপার হয়ে গিয়েছিল, অনেক সময় তৃষ্ণায় তৌসিরে নিজের প্রস্রাব নিজে খেয়ে নিত। অনেক সময় তো খাবারের নামে বিবিজান তাকে দিত পচা নাড়ি ভুড়ি, যা দেখেই পশুরাও মুখ ফিরিয়ে নেবে, যা শুকলে বমি আসবে। দিনের পর দিন না খাইয়ে রাখতেও যাতে ক্ষুধার জ্বালা কি তা মেনে নিতে পারে, যাতে পেটে আগুনে আত্মসমর্পণ করে পুড়ে ছাই হয়ে যায়। জিনকে দিয়ে তার শরীরের আঁচড়ানো হতো, শরীর খাওয়ানো হতো। টানা 1-2 বছর এই নির্যাতনের ভেতরে তাকে বিবিজান পূর্ণ বশে আনা হয়েছিল। 10 বছর একটা বাচ্চা, যার এই বয়সে স্কুলে যাওয়ার কথা, অথচ তখন সে শিখেছিল কিভাবে চিৎকার চাপতে হয়, কিভাবে চোখের পানি ফেলতে হয়, কিভাবে নিজের মৃত্যু কামনা করতে হয়। তৌসির চাইলেও হয়তো বিবিজানকে মেরে ফেলতে পারত। পরে যখন সে বড় হয়েছে, ক্ষমতা পেয়েছে, তখন কিন্তু সে সময়ে সেটা অসম্ভব ছিল, কারণ আশ্রয় দরকার ছিল, প্রতিশোধ দরকার ছিল, আর সবার আগে দরকার ছিল অন্ধকার শিকড় পর্যন্ত পৌঁছানো। শুধু গাছটা কাটলে হবে না, শিকড় উপড়াতে হবে। আর আজই সেই দুটোর জন্যই সে বাকরুদ্ধ। আজও সেই 10 বছরের বাচ্চাটাই সেই কুঠুরির কোণে বসে কাঁদে। এখনো সে বিবিজানের পায়ে শব্দ শুনলেই কেঁপে ওঠে। তৌসির চায় না তার সন্তান এই অভিশাপের ভেতরে জন্ম হোক, চায় না, কিছুতেই চায় না। সন্তানের খবর যখন প্রথম কানে এলো, তখনই আনন্দ নয়, একটা ঠান্ডা আতঙ্ক তার বুকের ভেতরে সপের মতো পেঁচিয়ে ধরলো। ফোনা তুলে দাঁড়িয়ে গেল। বাবা হওয়ার যে কোমল অনুভূতি অন্য সব পুরুষের বুকে জাগে, তার বুকে সেই জায়গাটা জাগলো না। উল্টো উঠে আসলো ভয়, এক অপার্থিব ভয়। তৌসির কোনো মতে কল্পনা করতে পারে না তার ছেলে মেয়ে এই বাড়ির ছায় বড় হবে, বিবিচানের কোলে বসে থাকবে, তার আঙ্গুল ধরে হাঁটতে শিখবে, তার হাত থেকে ভাত খাচ্ছে। এই ভাবনাটা তৌসিরের ঘুম কেড়ে নিয়েছে, শ্বাস ভারী করেছে, চোখ বন্ধ, অন্ধকার নামিয়ে এনেছে তৌসিরের সামনে। তৌসির এখন ভ্রম দেখে, সে
দেখতে পায় তার ছোট সন্তান কুঠুরিতে ঝুলছে, তার শরীরে পোকা ধরেছে, তার শরীরে প্রচুর রক্ত ঢোকানো হচ্ছে, ঠিক যেমন করে তার সঙ্গে হয়েছিল। এই দৃশ্য তৌসিরকে পাগল করে দিচ্ছে। মাথা নাড়াতে দিয়ে উঠছে এসব ভাবনা। মাঝে মধ্যে মন চায় নাজাকে নিয়ে পালিয়ে চলে যেতে, কিন্তু তাও অসম্ভব। তবে সিদ্ধান্ত সে নিয়েই ফেলেছে, যেটা থেকে আর ফেরার পথ নেই, যেটা থেকে পেছনে তাকার সুযোগ নেই। খলিলকে মেরে বিবিজান আর দাদাজানকে সরিয়ে দেবে সে। এক কোপেই কালো বংশের শিকড় উপড়ে ফেলবে, যে শিকড় বহু প্রজন্ম থেকে রক্ত শুষে আসছে নিরীহ মানুষের। সে জানে এর পরিণতি তাদের পোষা জিনগুলো তাকে মেরে ফেলবে, ছিঁড়ে খুঁড়ে খাবে তার শরীর, আর মাংস ছিন্ন ভিন্ন করে দিবে, চারদিকে ছড়িয়ে দেবে। কিন্তু তার কিছুই করার নেই, কারণ তৌসির যদি না মরে তাহলে তার সন্তান আর নাচা কখনোই ভালো থাকবে না। তাকে মরতেই হবে। এই মৃত্যুটাই হবে না হয় তার ভালোবাসার শেষ চিঠি, যেটা কোনোদিনও নাজার হাতে পৌঁছাবে না, কিন্তু তবুও লেখা হবে তার রক্ত দিয়ে, লেখা হবে তার প্রাণ দিয়ে, লেখা হবে তার আত্মার শেষ ভালোবাসা দিয়ে, লেখা হবে শব্দের যা সেই কোনোদিন নাজাকে বলতে পারেনি, মৃত্যু দিয়ে তা বলে যাবে। ছোটবেলা সেই যন্ত্রণা পেরিয়ে তৌসির একসময় বড় হলো, দাপট পেয়েছে, ক্ষমতা পেয়েছে। মানুষ তার নাম শুনলে চমকে ওঠে, পথ ছেড়ে দেয়। সব ঠিকঠাক চলছিল, অন্তত বাইরে থেকে দেখলে তো মনে হতো একটা স্বাভাবিক জীবন, একটা সফল মানুষের গল্প। কিন্তু 24-এর দিকে শেখ হাসিনার শাসনামলে কোটা আন্দোলনের ঠিক 2 মাস আগেই সে গুম হয়ে যায়। ঢাকার মিরপুরের এক কাজে গিয়েছিল। কাজ শেষ হতেই সাদা পোশাকধারী কয়েকজন লোক তাকে গাড়ি তুলে নেয়। চোখ বেঁধে ফেলা হয় কালো কাপড়ে মুড়ে, মুখে কাপড় গুজে দেওয়া হয় যাতে চিৎকার করতে না পারে। হাতে পরানো হয় শক্ত হাত করা আপায়ের শিকল, যেখান থেকে তার ঠিকানা হয় কুখ্যাত আয়নাঘরে। জানালাবিহীন কংক্রিটের কুঠুরি, দিন রাতে কোনো পার্থক্য বোঝার উপায় ছিল না সেখানে। তার সময় যেখানে থেমেছিল অথচ পচে গিয়েছিল কোথাও এক কোণে। ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না, সূর্যের মুখ দেখেনি, এমনকি নিজের নামও মাঝে মাঝে ভুলে যেত সে। হাই স্পিড এক্সজস্ট ফ্যানের বিকট শব্দে মাথার ভেতরে ঢুকে যেত, মস্তিষ্কের প্রতিটি কোষ কেঁপে উঠত, মানসিক ভারসাম্য প্রায় ভেঙে গিয়েছিল। সেই একটানা গর্জন, সেই শব্দ এখনো তার কানের কাছে বাজে, ঘুমের ভেতরেও বাজে। তাকে ঘুমাতে দেওয়া হতো না, চোখ বুজলেই গায়ে বরফ শীতল পানি ছিটকে দেওয়া হতো। এখনো ঘুম মানুষের মধ্যে বিলাসিতা ছিল, বিশ্রাম একটা অপরাধ ছিল। হাত পেছনে বাঁধা অবস্থায় চোখ বেঁধে সিলিংয়ে হুইলে ঝুলিয়ে রাখা হতো, কাপড়ের জোড়া আলগা হয়ে যেত, হাত অসর হয়ে যেত, কিন্তু চিৎকার করার অনুমতি ছিল না। চিৎকার করলেই মুখ ভরিয়ে দেওয়া হতো নোংরা ন্যাকড়া, ভারী বুটের লাথি, পাইপের আঘাত, সংবেদনশীল অঙ্গে ইলেকট্রনিক শক দেওয়া হতো। নিত্যদিনের ব্যাপার। এক মুহূর্তে অবসর ছিল না, তা প্রশ্ন ছিল না, উত্তর ছিল না, শুধু ছিল ব্যথা, যন্ত্রণা আর যন্ত্রণা। আর এটাই ছিল আয়নাঘর। বিএমপি করার দোষে আর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার শাস্তি ছিল এখানে। 24 ঘন্টা লোহার হাত করা আর ডান্ডা বেরি পরিয়ে রাখা হতো, এমনকি টয়লেট বা ঘুমের সময়ও যেমন সে একটি পশু, যাকে এক মুহূর্তের জন্য ছাড়া যাবে না, যাকে এক মুহূর্তের জন্য মানুষ ভাবা যাবে না। খাবার বলতে ছিল বাসি পচা ভাত আর দুর্গন্ধযুক্ত নোংরা পানীয়, যা গিলতে গেলে বমি আসতো, কিন্তু না গিললে মরে যেতে হতো। বেঁচে থাকতে হলে গিলতে হতো সেই অপমান, সেই নরক। কোটা আন্দোলনের পর কোনোভাবে প্রাণ হাতে নিয়ে সে বাড়ি ফিরেছিল ঠিকই, কিন্তু সে তৌসির ফিরেছিল সে আগেই তৌসির না। শরীরটা ফিরেছিল, ভেতরের মানুষটা কংক্রিটের কুঠুরিতেই রয়ে গিয়েছিল। তৌসির এবার সব ভাবনা ছেড়ে ছুড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। হাঁটু কাঁপছে, তার মাথা ঘুরছে, কিন্তু তাও সে দাঁড়ায়। তার দাঁড়াতে হবে, কারণ পড়ে গেলে আর উঠতে পারবে না। পড়ে গেলে এই ছাদেই হয়তো ভোর হয়ে যাবে। সামনে রাখা গ্লাসের পানি দিয়ে কুলি করে মুখ ধুয়ে নেয়। মদের তেতো স্বাদ মুখ থেকে যাচ্ছে না। কুলি করে সে ঘরের দিকে পা বাড়ায়। বর্তমানে তৌসির খুব অসহায়, খুবই অসহায়। তার নিজের গল্পের সবচেয়ে অসহায় প্রাণটা সে নিজেই, যে গল্পে সে নায়ক নয়, খাওয়াল নায়ক নয়, শুধু একটা পিছে যাওয়া চরিত্র, যাকে কেউ মনে রাখবে না, যার জন্য কেউ কাঁদবে না, যার নাম কেউ মুখে আনবে না। জীবনে সে শুধু দুঃখই পেয়েছে, ভালোবাসা পেয়েও না পাওয়ার মতো কাটিয়েছে জীবন, যেটা ধরতে গেলে হাত কেটে যায়, যেটা বুকে চেপে ধরতে গেলেও রক্ত ঝরে যায়। সুখে তার ভাগ্য লেখা ছিল না, হবেও না, কারণ তৌসির জানে, খুব ভালো করেই জানে, এক নিষ্ঠুর সত্যের মতোই সে জানে, তৌসিররা কখনো সুখী হয় না। ভাগ্যের খাতায় তৌসিরদের জন্য কখনো সুখ লেখা থাকে না। তাদের প্রাপ্তির ঝুলিতে থাকে শুধু সুখী মানুষদের মতো অভিনয় করার একটি সুন্দর সুখী মুখোশ।
তৌসির নামের পাশে হয়তো নিয়তি কখনো সুখ শব্দটি বসায়নি। তার ভাগ্য শুধু একটি মুখোশ আছে যা রঙিন বাইরে, ভেতরে শূন্য পৃথিবী যাকে সুখ বলে ভুল করে, অথচ সে নিজেই জানে সুখে থাকা আর সুখী দেখানোর মাঝে কতটা দূরত্ব। ঘরে পা রাখতে তৌসিরের চোখ আটকে যায় বিছানার দিকে। নাচা বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে, যন্ত্রণায় তার সমস্ত মুখটা কুঁচকে গেছে। পায়ের ভেতর থেকে উঠে আসা তীব্র ব্যথায় সে ছটফট করছে, আঙ্গুল বারবার মুঠো করে ধরে যাচ্ছে, আবার আকলা হয়ে আসছে। তৌসিরের বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে, প্রলয়ঙ্কারী ঝড় শুরু হয়। হাহাকারে দীর্ণ হয়ে যাচ্ছে তার সমস্ত সত্তা, তবুও সে এক নিমিষে সব কিছু চেপে রাখে। ঠোঁটের কোণে কষ্ট ফুটিয়ে তোলে এক একটুখানি ম্লান হাসি। এই হাসিটুকু তার শেষ আশ্রয়। ধীর নিঃশব্দ পায়ে এগিয়ে এসে সে নাঝার পায়ের কাছে, তারপর অতি সযত্নে নাঝার পা দুটি নিজের কোলে তুলে নেয়। তার পায়ের ক্লান্ত আঙ্গুলে আস্তে আস্তে টিপে দিতে দিতে আর্দ্র ভেজা গলায় জিজ্ঞাসা করে, পায়ে খুব লাগছে রে? নাজা কোনো উত্তর দেয় না, শুধু নিষ্পলক তাকিয়ে থাকে তৌসিরের ক্লান্ত মলিন মুখখানার দিকে। কিছুক্ষণ চুপ থেকেই নাজা শূন্য নিষ্প্রিয় কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে আপনার? চোখ দুটো লাল কেন? কাঁদছিলেন? নাজার কণ্ঠে এই আকস্মিকতায় নরম সুরে তৌসিরের বুকে তীক্ষ্ণভাবে কাটার মতো বিঁধে গেল। সে যে নাজা এতদিন তাকে শুধু ঘৃণার আগুনে পুড়িয়েছে, সে নাজার গলায় হঠাৎ এতটুকু কোমলতা তার সহ্যসীমা ভেঙে দিতে চায়। তাও সে নিজেকে সামলে নেয়, এক কৃত্রিম হাসির আড়ে নিজের সমস্ত ক্লান্তি লুকিয়ে নেয়। কাঁদবো কেন? এমনিতেই চোখ লাল হয়ে আসে, কিন্তু নাজা তো দমে যাওয়ার বাতিল নয়। তার ধারালো শব্দবান আবারও ছুড়ে তৌসিরের দিকে এক চাপা তিক্ততায় সে বলে, এখন তো আপনার আনন্দের সময় তৌসির শিকদার, আপনার সন্তান পৃথিবীতে আসছে, আপনার জীবনের সমস্ত অপূর্ণতা পূর্ণ হতে চলেছে। তাহলে আপনার ভেতরে এত বিশৃঙ্খলতা কেন? নাকি শেষ পর্যন্ত আমার অভিশাপ আপনাকে গ্রাস করলো? যদি করে থাকে তবে আলহামদুলিল্লাহ, আর যদি নাও লাগে তবু আলহামদুলিল্লাহ। এই নির্মম কথাগুলো তৌসিরের সহ্যসীমা একেবারে ছাড়িয়ে গেল। সে আর কিছুতেই ধরে রাখতে পারল না নিজেকে। আচমকা নাজার পা শক্ত করে চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। অপরাধবোধে জর্জরিত রুড়ো গলা কেঁপে ওঠে, নাজা আমি মরে যাই, নাজা আমি মরে যাই, তুই আমার বাচ্চাদের আগলে রাখিস, ওরা আমার অস্তিত্ব বলে ওদের তুই শেষ করে দিস না। আবার অবুঝ বাচ্চাগুলো তো কোনো দোষ নাই, আমি স্বীকার করছি আমি অপরাধী। তো নিষ্পাপ চাচাদের সন্দেহ করে আমি খুন করেছি, পাপ করেছি, কিন্তু আমার এই অনাগত সন্তানদের তো কোনো অপরাধ নাই। আমি মরে গেলেও ওদের বাঁচিয়ে রাখবি তো? বল না রাখবি? আমি যদি মেরে আর যদি মেরে ফেলিস তবে ওদের আমার কবরের পাশে শুয়ে দিস। এর বাইরে তোকে আর কিছু বলার মুখ নাই আমার। নাজা কথাগুলো বলতে বলতে তৌসি নাজার পা দুটো আঁকড়ে ধরে মাথা নিচু করে ফেলে। তার শক্তপোক্ত কাঁধ দুটো নিঃশব্দে কান্নায় কাঁপছে। এই শব্দ তৌসির শিকদারের নামে নিষ্ঠুর দয়াময়ী পাষাণ মানুষটার নয়, এই অসহায় পিতার বুক ফাটা আর্তনাদ। যে পিতা জানে তার রক্তে গড়া ছোট ছোট মুখটা কতটুকু হয়তোবা এই দুনিয়ায় থাকতে পারবে। ছোট ছোট মুখগুলো হয়তো সে কোনোদিনও দেখতে পাবে না। যে পিতা জানে বাবা ডাক্তার শোনার আগে হয়তো নিভে যাবে তার জীবন প্রদীপ। যে পিতা জানে তার সন্তান একদিন বড় হবে, কিন্তু তার কোলে চড়া হবে না, তার আঙ্গুল ধরে হাঁটতে শিখবে না, বরং তার কবরের পাশে দাঁড়িয়ে। সেই বাবার কান্না, সেই বাবা কোনোদিনও তার ছেলেদের কপালে চুমু এঁকে দিতে পারবে না। প্রথম স্কুলের দিনে হাত ধরে পৌঁছে দিতে পারবে না, মা বলে মেয়েকে কোলে নিতে পারবে না, বাবা বলে ছেলেকে কাঁধে তুলতে পারবে না। সেই বাবা যার বুক ভাঙা কান্না, যার সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্ক্ষা মৃত্যুর ঠান্ডা হাতে নিষ্পাপভাবে চাপা পড়ে চলে যাবে। তৌসিরের এই অচেনা রূপ দেখে নাজার বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে ধরে। নাজার গলার কাছে কিছু একটা যেন দলা পাকিয়ে ওঠে। তাও সে নিজের কাপা অবাধ্য কণ্ঠস্বরকে কোনোভাবে শান্ত করে বলে ওঠে, আপনি মারা যাবেন মানে? তামাশা করছেন আমার সাথে? এ কেমন নিষ্ঠুর তামাশা তৌসির শিকদার? আমার গর্ভে এই তিনটে সন্তান সঁপে দিয়ে আপনি এখন মৃত্যুর কথা বলছেন? এত বড় অন্যায় কিভাবে করতে পারেন আপনি? মরার এত শখ যদি থাকতো আগে মরলেন না কেন? তাহলে তো এই অভাগী নাজা এদের অনেক আগে শেষ করে দিত। এখন মাঝপথে এসে আমাকে এভাবে একা ফেলে দিয়ে নিজে দুনিয়া ছেড়ে চলে যেতে চাইছেন, বাহানা মারাচ্ছেন? শুনুন তৌসির শিকদার, ভালো করে শুনুন, এসব অজুহাত দিয়ে আপনি পার পাবেন না, কিছুতেই না। আপনি এখন আর শুধু তৌসির শিকদার নন, এখন আপনি এই তিনটে সন্তানের বাবা, আমার বৈধ স্বামী। আপনি চলে গেলে আমি এই অনাগত সন্তান নিয়ে কোথায় দাঁড়াবো? কার কাছে গিয়ে মাথা গুঁজবো? কি আমায় আশ্রয় দেবে? কে ওদের বাবা ডাকার অধিকার দেবে? এইটুকু বলে না থামে, বুকের ভেতর হাঁপাড়ের মতো ওঠানামা করছে। তারপর সে নিচের ফোলা পেটের দিকে
কাঁপা কাঁপা হাতে ইশারা করে বলে, এই পেটের সন্তানগুলোর জন্য হলে আপনাকে বাঁচতে হবে তৌসির। ওরা এখনো পৃথিবীর আলো দেখেনি, ওদের বাবার মুখ দেখেনি, অথচ আপনি বাবা হওয়ার আগে বাবাহীন করে দিতে চাচ্ছেন ওদের। আর কত নিষ্ঠুর হবেন শুনি? পশু তো হয়ে আছেন মানুষ রূপে, বাবা রূপে অন্তত বাহানা বানিয়ে পালানোর ধান্দা করবেন না। তৌসির একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। পোড়া দীর্ঘশ্বাস যাকে বলে, সে দীর্ঘশ্বাসে মিশে আছে গোটা জীবনের সমস্ত জমে থাকা আক্ষেপ, সমস্ত অনুতাপ, সমস্ত না পাওয়া বেদনা। ধীরে ধীরে সে মাথা তুলে তাকায় নাঝার রাগী যন্ত্রণা কাতর হওয়া চোখের দিকে। অসীম আকিলতায় তৌসির ধীরে ধীরে চলে আসে নাঝার দিকে। অপার মমতায় কাঁপা কাঁপা দু হাতে সে আলতো করে জড়িয়ে ধরে নাঝার পেটটা, ঠিক যেমন করে মানুষ ছোঁয়া কাচের তৈরি অমূল্য সম্পদকে, যা কিছুটা জোর ছুটলেই ভেঙে যাবে। তারপর সে কোনকুনি হয়ে শুয়ে পড়ে বিছানায়, এমন সতর্কভাবে যাতে তার শরীরে বিন্দুমাত্র ভারও নাচের ওপরে না পড়ে। আর তারপর এক উন্মাদের মতো, এক পাগল পায় পিতার মতো সে বারবার চুমু খেতে থাকে নাঝার পেটে। প্রতিটা চুমুতে সে ঢেলে দিচ্ছে তার জীবনের সঞ্চিত সমস্ত স্নেহ, সমস্ত আদর, সমস্ত পিতৃদ্র। এই চুমুতে তার পিতৃ স্নেহের লক্ষ্য স্পর্শ, সাক্ষ্য। এই স্পর্শগুলো হবে তার সন্তানের প্রতি, তার একমাত্র উত্তরাধিকারের প্রতি। তৌসিরের দুটো চোখ বেয়ে অবিরাম অশান্ত অশ্রুধারা ঝড়ের মতোই পড়তে থাকে, ফোটায় ফোটায়, যা ভিজিয়ে দিতে থাকে নাঝার পেটের চারপাশে নরম ত্বক। লোকে বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না, পুরুষের চোখে নাকি জল মানায় না, পুরুষ নাকি পাথরের মতো শক্ত, লোহার মতো অটল। কিন্তু সেই কঠিন পুরুষ যখন পিতা হয়ে ওঠে, তখন তাদের বুকের ভেতর জন্ম নেয় এক নতুন প্রাণের প্রতি অসীম মমতা। তখন সেই পাথর ও মোমের মতো গলে ওঠে, সেই লোহা ও জলে তরল হয়ে ওঠে। এই মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায় সমস্ত পৌরুষ অহংকার এবং সমস্ত কঠোর মুখোশ। তৌসির শিকদারের নিষ্ঠুর, হিংস্র, ভয়ঙ্কর মানুষটা আজ নিঃশব্দে ভেঙে পড়েছে তার অসহায় পিতার রূপ ধারণ করে। তার একমাত্র যন্ত্রণা, একমাত্র দুঃসহ বেদনা, সে তার সন্তানকে বেশি দিন বুকে আঁকড়ে রাখতে পারবে না। সেই হয়তো দেখে যেতে পারবে না তার রক্তে করা ছোট ছোট হাতগুলো, ছোট ছোট পায়ের প্রথম পদক্ষেপ, প্রথম হাসি, প্রথম কান্না। সে শুনে যেতে পারবে না তার কানে সব থেকে মধুর সেই বাবা ডাকটা। আর এই অসহ্যকর সত্যটা তৌসির শিকদার নামে দুর্ধর্ষ পুরুষকে এক নিঃস্ব, রিক্ত, ভেঙে পড়া পিতায় রূপান্তরিত করেছে। তৌসির কাঁদছে নিজের নিকটে নিবিড় হয়ে আসা মৃত্যু নিয়ে, আর নাঝা মনে মনে কাছে তাদের একটি সুন্দর সংসার হয়েও না হওয়ার যন্ত্রণায়। কেমন